আসসালামু আলাইকুম গাইস। আজ বড় আজীব হয়ে যাচ্ছি জানেন। খুব বেশি না, মাত্র নিজের লাইফ নিয়ে 2টা ভিডিও ছাড়ছি। 3 মিনিটে 2টা ভিডিও। এই ভিডিও দেখে আমার পরিবারের আত্মীয় স্বজনের গায়ে ঠোলা পড়া শুরু হয়ে গেছে। তারা আজকে কী বলতেছে জানেন? তারা বলতেছে আমি যেন ফানি ভিডিও করি, আমি যেন ইসলামিক ভিডিও করি, আমি যেন পার্সোনাল কোনো ভিডিও না করি। এখন বলতেছে আমাদেরকে তোমরা বলতে পারতে, আমাকে তুমি তো বলো না আমাদেরকে। তখন বলেছিলাম অনেকের কাছে, কেউ পাশে দাঁড়ায়নি, সবাই তিরস্কার করেছিল, সবাই আমাকে দোষারোপ করছিল। আমার সামনে আমার কাছে ভালো সাজছে, আর আমার অপাশে শ্বশুরবাড়ির কাছে ভালো সাজছে। এখন সবার মুখোশ আস্তে আস্তে যখন খুলে যাবে, এই ভয়ে আমাকে সবাই বলতেছে আমি যেন এই ভিডিও আর না করি। বলতেছে আমি নাকি মা বাবাকে অপমান করতেছি। সত্য বলা কি মা বাবাকে অপমান করা? সত্য বলা যদি মা বাবাকে অপমান করা হয়, তাহলে তো মিথ্যা জিতে গেল। আজকে আমি খুব অবাক হয়ে যাচ্ছি যে আমি কাদের ভিতর বসবাস করতাম। তারা কি আমাকে ভালোবাসতো নাকি বাসতো না বুঝতে পারলাম না। তারা আমার সামনে তাদের দুর্নাম বলতো, আর তাদের সামনে আমার দুর্নাম বলতো। তাহলে বিশ্বাসটা কি ভুল বোঝাবুঝির জন্যই হয়েছে? আমার আমার বউয়ের পেটে বাচ্চা, আমার শাশুড়ি চলে আসলো বউকে নিতে। আমি দিতে যাব না, আমি চাচ্ছিলাম না যে আমার বউ আমার শ্বশুরবাড়ি যাক। আমার শাশুড়িও নিবে, আমার আব্বাও দিবে। তাই মুরব্বীদের মানতে হয়তো পাঠাই দিলাম। যখনই শ্বশুরবাড়ি যায় তখনই আমার বউয়ের মুভমেন্ট পাল্টে যায়, তার চেহারা বদল হয়ে যায়, সে গিরগিটির মতো রং পরিবর্তন করে। শ্বশুরবাড়ি যাওয়ার পরেই আমি যখনই বউর কাছে ফোন দেব, আমার শাশুড়ি আম্মা বউয়ের কানের সঙ্গে কান লাগিয়ে শুনবে আমি তার সঙ্গে কি কথা বলি। তাকে শিখাই দেওয়া হয় যে তুই এইটা বল ওইটা বল। তাকে যদি শিখায় না দিয়ে সে কথা বলতে পারে না, ছোট খুকি, সে কিছু বোঝে না। একটা পর্যায়ে যাওয়ার পরে জ্ঞানজামটা বাড়তে শুরু করে, দূরত্ব সৃষ্টি হয়। আমার ছেলে পৃথিবীতে আসার একদিন আগে আমার আম্মাকে নিয়ে শ্বশুরবাড়ি যায়। শ্বশুরবাড়ি যাওয়ার পরে কোন হাসপাতালে ভর্তি করবে, কোন ক্লিনিকে ভর্তি করবে, এটা নিয়ে অনেক ঝামেলা শুরু হয়। এটা নিয়ে অনেক ঝামেলা শুরু হয়। অবশেষে আম্মাকেও অপমান করলো, আমাকেও অপমান করলো। কিছুই বলতে পারলাম না, বরদাস্ত করলাম। কিছু অপমান আছে যেগুলো গায়ে হাত তোলা লাগে না, যেগুলো কথা দিয়ে গালি দিয়ে অপমান করা লাগে না। মানুষের কোলাকুলির ভিতরে, মানুষের সাথে মানুষের যখন মুলাকাত হয়, মুলাকাতের মাধ্যমে অপমান করা যায়। আমি বুঝতে পারতেছিলাম, কিন্তু নিরুপায়। আমার বাচ্চা ওই দিন দুনিয়ায় প্রথম আসবে। আমার বাচ্চা দুনিয়ার মুখ দেখলো। আমি এই দুনিয়ার সবচাইতে বেশি খুশি হয়েছিলাম সেদিন, যেদিন আমার বাচ্চা দুনিয়ার মুখ দেখছে। ওই দিনকার আমি এতটা খুশি হয়েছি যে ওর চাইতে বেশি খুশি আমি আর কোনো দিন হইনি। এরপর বাচ্চা নিয়ে আমরা বাড়ি চলে আসলাম একদিন পরে। আমার দোষ আস্তে আস্তে বেরোতে থাকলো। আমি নেশাখোর হয়ে গেলাম তখন, সিগারেটখোর হয়ে গেলাম তখন। আমার দোষের কোনো শেষ নেই তখন, সব দোষ মেনে নিলাম।
কারণ ভাবছিলাম যে বাপের বাড়ি আসলে তো ঝামেলা শুরু হয়, তবে এইটা কতদিনই বা। আমার বাড়ি যখন ফিরে যাবে তখন হয়তো বা ঝামেলা মিটে যাবে। শ্বশুরটা ছিল মাটির মানুষ, এখনও ভালোবাসি তাকে। শাশুড়িটা ছিল কাল নাগিনী। কী করবে, প্রত্যেকটা পুরুষ মানুষই তো তার স্ত্রীর কাছে ধরা। আমার শ্বশুরও ঠিক সেরকম ধরা। আমি যখন বাচ্চা রেখে চলে আসতেছি তখন আমার ভিতর থেকে মনে হচ্ছে যে আমি কিছু একটা রেখে চলে যাচ্ছি, আমার কলিজা কেটে রেখে যাচ্ছি। আমি যতদূর পর্যন্ত মোটর বাইকে আসছি ততদূর পর্যন্ত আমি শুধু কান্না করছি যে আমার বাচ্চাটা আমি রেখে যাচ্ছি। এর মাঝখানে অনেক কথা ছেড়ে গেলাম। আমার বউ, সে আবার পরকীয়ায় জড়িয়ে গেল। আমি সন্দেহ করা শুরু করলাম, তাকে বিভিন্ন ধরনের কথা বলা শুরু করলাম। এবং সে কত বুদ্ধিমান মেয়ে, সে কথাগুলো বাপ মার কাছে বলা শুরু করলো। তার বাপ মার সঙ্গে আমার তর্কতর্কি হতে হতে বিয়াদবির মাধ্যমে চলে গেল। আমাকেও তারা গালি দিল, আমিও তাদেরকে উল্টোপাল্টা বললাম। শুরু হয়ে গেল বড় হাঙ্গামা। এরপর আমি হয়ে গেলাম দিশেহারা। আমি ওইখানে যাইতেও পারতেছি না, আসতেও পারতেছি না। আমি গরিব, আমার আর্থিক অবস্থা ভালো না। আমাকে প্রত্যেকটা ক্ষেত্রে ক্ষেত্রে খোঁটা দেওয়া শুরু হলো। ছেলে হয়েছে, ছেলের জন্য কি করছো, ছেলের পিছনে কয় টাকা খরচ করছো, আমার মেয়েকে সিজার করছি এত টাকা খরচ হয়েছে, এই করা লাগছে, ওই করা লাগছে, তাই করা লাগছে। কিন্তু আমি তো নিরুপায়, আমার তো কিছুই করার নেই, তাই সব কিছু মুখ বুজে সহ্য করলাম। অবশেষে একটা পর্যায়ে যে বইয়ের পরকী এতটাই বেড়ে যায় যে সে আমাকে টোটালি সময় দেয় না। 7 মাসের ভিতরে তার সঙ্গে আমার কোনো কথাই হচ্ছে না। অবশেষে আমি না কোনো কিছু না বলে, হ্যাঁ, আমি আমার শ্বশুরকে ফোন দিয়ে বলি যে যদি আপনার মেয়েকে কাল 2 দিনের ভিতর না পাঠান আমি কিন্তু বিয়ে করব। আমার শ্বশুর আর কিছু বলল না। এর আগে আমার শ্বশুরকে অনেকবার অনেক কিছু বললাম, সে কোনো কথাই শুনে না। আমার গার্জিয়ান লাগবে এখন, এখন আমার একটা বাচ্চা হয়ে গেছে, এখন আমার বউ নিতে গেলে গার্জিয়ান লাগবে, আমার মাকে লাগবে, আমার বাবাকে লাগবে, আমার 14 গোষ্ঠী লাগবে এখন বউ নিতে গেলে। আমি জানি না ইসলামিক কোনো নিয়মে এরকম আছে কিনা, বা আইনতভাবে এরকম আছে কিনা, হয়তো বা তাদের আইনে আছে। বউও তাদের কথায় নাচতে শুরু করলো। একটা পর্যায়ে আমি ঠিক বিকালবেলা সকালবেলা সারা রাত সজাগ, পেরেশানিতে ঘুমাইতে পারতেছি না। চলে গেলাম দুপুরবেলা, যায় বাগারপাড়া যাওয়ার পরে দেখা হলো মামা শ্বশুরের সাথে। তার বাইকে করে আসলাম বাজার পর্যন্ত, বাজার থেকে মামা শ্বশুর থেকে গেল বাজারে, আর আমি চলে আসলাম তাদের বাড়ি। আমি বাড়ির ভিতর ঢোকার সঙ্গে সঙ্গে আমার গায়ে হাত তোলা শুরু হয়ে গেল আমার শাশুড়ির। এমনভাবে আমার গায়ে হাত দিল, মনে হলো আমি কেমন যেন তার ভিটে বাড়ি লিখে নিতে আসছি। অনেক বড় ক্ষতি করছি আমি তার। আমি অবশেষে দিশেনা হারা হয়ে আমি বউ বাচ্চার জন্য এতটাই পাগল হয়ে গেলাম যে দরজা তো আর তালা মেরে রাখা, বউকে ভিতরে রেখে বাইর থেকে তালা মারা। আমি অপর সাইড দিয়ে জালনা দিয়ে ঢুকলাম। পরবর্তীতে কি বললো জানেন? আমি তাদের ঘর দরজা ভাঙছি, ভেঙে তারপরে তাদের এখানে ঢুকছি, এই জন্য আমার গায়ে হাত দিছে। আমি অবাক হয়ে গেলাম যে আমার গায়ে হাত দিল, আমার বোর বিন্দু পরিমাণও অনুশোচনা হলো না।
তারা বদলা নিতে শুরু করলো। আমার মা যতটুকু করছে তার বদলা নিতে শুরু করলো। কিন্তু আমার মা বাবা তো তার মেয়েকে ভালোবাসতো। একটা পর্যায়ে যাওয়ার পরেই তখন হয়তো বা সে খোঁটা দেওয়া শুরু করছিল। আমার মা বাবা তো ভুল করছে, কিন্তু তারা তো জেনে বুঝে অপরাধ করলো। আমাকে মারাধরা করলে আমি ওইখান থেকে চলে আসলাম। বুদ্ধিজীবী কে ছিল জানেন? বুদ্ধিজীবী ছিল খালা শাশুড়ি। আমি কেন তাদের কাছে যে হাত পাও ধরলাম না, কিন্তু তারা হয়তো বা জানে না যে আমি কারো পা চাটা কুকুর না। ওইখান থেকে রাত্রেবেলা আমি চলে আসলাম হাঁটতে হাঁটতে, কোনো গাড়ি নাই, রাত তখন 11টারও বেশি বাজে। আমার শ্বশুরবাড়ির সবাই জানতো যে আমি আমার বউয়ের কাছে দুর্বল। আমাকে ইমোশনালি ব্ল্যাকমেল করা শুরু হলো। আমি কারোরই ফোন ধরতেছি না। ঠিক সেই মুহূর্তে আমার বোন নাম্বার দিয়ে আমাকে ফোন দেওয়া হলো, আর আমি আমার বোর ফোনই ধরলাম। আমার বউ আমাকে বলতেছে তুমি এখানে আসো। কেন জানেন? কারণ এখন তারা মনে করতেছে আমি তাদের নামে মামলা করতে পারি, এ করতে পারি, তা করতে পারি। অবশেষে আমি রূপদিয়া পর্যন্ত খুব কষ্ট করে হাঁটতে হাঁটতে আসলাম। তারপর রূপদিয়ার থেকে গাড়িতে আসলাম। লজ্জায় ঘৃণায় নিজেকে কোনোভাবে সামলাইতে পারতেছিলাম না। দম ফেটে মারা যাচ্ছিলাম। শুরু হয়ে গেল বড় অশান্তি। এসে আব্বার কাছে বললাম সব কিছু। আমার আব্বাজান অনেক খুশি। তার মুখের উজ্জ্বলতা দেখে আমি বুঝতে পারতেছি যে সে অনেক খুশি। তারপর আব্বার হাত পায়ে ধরলাম। ধরার পরে আব্বা বলল কি আচ্ছা ঠিক আছে বউ আমি এনে দেবো। আমি বুঝতে পারলাম যে সব কিছু সাজানো নাটক ছিল। আমার আব্বা যে বউ আনলো, সাথে আমিও গেলাম, আমার মামা গেল। আমার বউয়ের কাছে তখন ফোন দেওয়া হয়েছিল। আমি বলছিলাম ফোন লাগবে না। শ্বশুরবাড়ি থেকে বলছিল ফোন দরকার আছে, কখন লাগে বলা যায়। আমি বুঝতে পারছিলাম যে আমার বউ পরকীয়ায় জড়িয়ে গেছে, কারণ যখন 7-8 মাস বউয়ের সঙ্গে কথা থাকে না তখন সে জড়িয়ে যাইতেই পারে। তারপর বউ যে নিয়ে আসলাম, বউ আনার পর